প্রিয় দর্শক বন্ধুরা, আজ নতুন একটি ডেস্টিনেশন নিয়ে চলে এলাম। আমরা যাত্রা শুরু করেছি দীঘার উদ্দেশ্যে। তবে দীঘাকে যেভাবে সকলে দেখে সেভাবে দেখব না, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দীঘাকে আমরা দেখব। আমরা যাত্রা শুরু করলাম হাওড়া জেলার পাতিয়াল নামক একটি গ্রাম থেকে, যেখান থেকে সাঁতরাগাছি স্টেশনের দূরত্ব মাত্র 1 ঘন্টা। সেই পাতিয়াল স্টেশনে আমরা উঠে পড়লাম। কুয়াশায় মোড়া কৃষিক্ষেত দেখতে দেখতে আমাদের ট্রেন এগিয়ে চলল। অন্ধকার কাটিয়ে ক্রমশ দিনের আলো পরিষ্কার হয়ে উঠছিল, আর আমাদের যাত্রার প্রতি যে ইচ্ছা, সেই ইচ্ছা আরও ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, কারণ দীঘাকে একটু অন্যরকমভাবে উন্মোচন করব আমরা। স্টেশন একে একে বরগাছিয়া, ডোমজুর স্টেশন ক্রস করে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছিল। মাঝে পড়ল একটি ক্রসিং, কিছুক্ষণ সেখানে ট্রেন থামলো। অপর দিক থেকে ট্রেন ক্রসিং হওয়ার পর আমাদের ট্রেন এগিয়ে চলল সাঁতরাগাছির উদ্দেশ্যে। হ্যাঁ, বর্তমানে হাওড়া স্টেশনের চাপ কমানোর জন্য সাঁতরাগাছিকে একটি গুরুত্বপূর্ণ স্টেশনে পরিণত করা হয়েছে। সেই সাঁতরাগাছি স্টেশনে থেকে আমরা ধরব পাহাড়িয়া এক্সপ্রেস, কারণ সেই ট্রেনেই আমাদের টিকিট রয়েছে দীঘার উদ্দেশ্যে। ভেরি গুড মর্নিং টু এভরিবডি। আজ চলেছি দীঘার উদ্দেশ্যে। এখন উপস্থিত হয়েছি সাঁতরাগাছি স্টেশনে। বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 5:17 তখন প্রচণ্ড ঠান্ডা এবং প্রচুর কুয়াশা, রাস্তা দেখা যাচ্ছিল না। যাই হোক, আজকে একটা স্পেশাল ডে আমার ক্ষেত্রে, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। কিন্তু আজকের এই যে দীঘায় যাচ্ছি, আর 5 জন যেভাবে দীঘাকে দেখায় সেইভাবে আমরা দেখব না। আমরা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দীঘাকে দেখব, উপভোগ করব যে উপকূলীয় অঞ্চলের ভূপ্রকৃতি, উপকূলীয় কার্যকলাপ ঠিক কীরকম হয় আমরা আজকে তুলে ধরব। দীঘাতে পৌঁছে চলতে থাকুক আমাদের যাত্রা হাওড়া টু দীঘা। সাঁতরাগাছি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ফ্লাইওভার দিয়ে এগিয়ে চলছিলাম 3 নম্বর স্টেশনের দিকে। ফ্লাইওভার থেকে নিচে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ ট্রেনগুলি সত্যি একদম সকালে দারুণ লাগছিল। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম, কিন্তু ট্রেন বেশ কিছুক্ষণ লেগেছে, তাই প্রকৃতিকে উপভোগ করতে লাগলাম। বেশ কিছু পায়রা আমি অনেক দিন এরকমভাবে দেখিনি, খেলা করছিল একসাথে। ভাবলাম তাদের সাথে আমি একটু খেলা করি, তাই বিস্কুটের টুকরো নিয়ে বসে পড়লাম তাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। বেশ ভালো লাগছিল, কিন্তু ভাবছিলাম কখন ট্রেন আসে। ট্রেন আসতেই হবে তাড়াতাড়ি, কারণ দীঘাকে তো অন্যরকমভাবে উন্মোচন করতে হবে। পাশ দিয়ে চলে গেল প্রাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনে আমাদের টিকিট ছিল না, আমাদের টিকিট ছিল পাহাড়িয়া এক্সপ্রেসে। এরপর প্ল্যাটফর্ম দিয়ে সজোরে দ্রুত গতিতে বেরিয়ে গেল দক্ষিণ ভারতগামী একটি ট্রেন। এত স্পিড ভাবাই যায় না। সত্যি বলছি, স্টেশনে বসে কোনো ট্রেন যখন স্পিডে বেরিয়ে যায় না, সত্যি দারুণ লাগে। সেটাকেই বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করলাম। অবশেষে এলো আমাদের পালা। আমরা উঠে পড়লাম পাহাড়িয়া এক্সপ্রেসে। একের পর এক উলুবেড়িয়া, বাগনান পেরিয়ে আমরা কোলাঘাট ব্রিজের উপর উঠলাম। এই ব্রিজটি রূপনারায়ণ নদীর উপর অবস্থিত। রূপনারায়ণ হলো দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত রূপ। এই নদীর তীরেই রয়েছে কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে হাওড়া হুগলির বিস্তীর্ণ অঞ্চলে তাপবিদ্যুৎ সরবরাহ করা হয়।
একের পর এক জনপদ ছাড়িয়ে এগিয়ে চলছিলাম আমরা। পথে পড়ল পাঁশকুড়া স্টেশন এবং সেখানের বিখ্যাত চপ। ছাড়া যায় নাকি? এরপর ঐতিহাসিক স্টেশন তমলুক। দক্ষিণবঙ্গের মানুষদের যে প্রধান জীবিকা কৃষিকার্য, তা এই বাইরের দৃশ্য দেখলেই বোঝা যায়। তবে পূর্ব মেদিনীপুরে বেশ কিছু জায়গাতে প্রচুর পরিমাণে ভেড়ি তৈরি করা হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে চিংড়ির চাষ করা হয়, যা হাওড়া, হুগলি, কলকাতায় বিক্রির উদ্দেশ্যে প্রত্যেক দিন পাঠানো হয়। আর দেখতে পেলাম পানের বরজ, অর্থাৎ পান চাষ করা হয় এদিকে। সেই পান শহরতলিতে পৌঁছানো হয়, শহরে পৌঁছানো হয় বিক্রির উদ্দেশ্যে। যেতে যেতে ট্রেনেতেই গুগল ম্যাপ অন করলাম, দেখি না বঙ্গোপসাগর কেমন লাগে বা কতটা দূরে অবস্থিত। আমরা প্রায় রামনগরের কাছাকাছি চলে এসেছি, তাই জুম করে একটু দেখছিলাম ঠিক দীঘা কতটা দূরে। ম্যাপে সত্যি অসাধারণ লাগছিল দীঘা এবং তার পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উপকূলকে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম আমরা দীঘা চলে এসেছি। দীঘাতে আস্তে আস্তে ট্রেন প্রবেশ করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা যদি জানতে হয়, তাহলে সেটি জানার জন্য পৌঁছাতে হয় সেখানকার নিকটবর্তী প্ল্যাটফর্মে। আমরা দীঘার উচ্চতা কত তা জানার জন্য যখন দীঘায় গিয়ে পৌঁছালাম, তখন দেখতে পেলাম দীঘার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.4 মিটার। এটি কিন্তু ভৌগোলিক আরেকটি দৃষ্টিকোণ। আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছি, চলে এসেছি দীঘা স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি দীঘা স্টেশনের অদূরেই তৈরি করা হচ্ছে পুরীর জগন্নাথ ধামের আদলে একটি জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। স্টেশন থেকে বেরিয়ে চটপট টোটো ধরে আমরা চলে এলাম নিউ দীঘার সি বিচের ধারে। নিয়ে নিলাম সেখানে একটি হোটেল, নাম হোটেল মেহেক। আগের বারে জয়রাম হাইটাইডে ছিলাম, তাই তার পাশেই আমরা অন্য একটি হোটেল নিলাম। টেস্ট চেঞ্জ করার দরকার আছে। এই হোটেলটি থেকে সরাসরি সমুদ্রকে দেখা যায়। পরিবেশ খুব ভালো এবং বাজেট ফ্রেন্ডলি। চলে যাচ্ছি হোটেল মেহেকের রুমে, যে রুমটা আমরা নিয়েছি 305 নম্বর রুম। এই হচ্ছে হোটেলের রুম ভিউ। এর আগের বারে যখন এসেছিলাম ঠিক পাশের হোটেল জয়রাম হাইটাইড নিয়েছিলাম, সেখানেও খুব ভালো ব্যবস্থাপনা ছিল, কিন্তু এই ঘরটি আরও বেশি ভালো লাগলো। আর হোটেলের ব্যালকনি থেকে ভিউটি ঠিক এরকম ছিল, দারুণ লাগছিল।
প্রথম পর্বে এই জার্নি তুলে ধরলাম। এর পরবর্তী পর্বে ঠিক কি কি দেখাতে চলেছি তার এক ঝলক এখানে তুলে ধরলাম, যাতে সরাসরি উপকূলের উপর সমুদ্রের ঢেউ আঘাত হানতে না পারে সেই জন্য এই বোল্ডারগুলি ফেলা হয়েছে। জোয়ারের জল আসছে এই জায়গাটা, এইখান থেকে এটি হচ্ছে জোয়ারের জলের নিম্ন সীমা যদি ধরে নিই, এই নিম্ন সীমা থেকে এটি হচ্ছে উপকূল রেখা, আর এই দিকের যে বিস্তীর্ণ এলাকা এটিকেই বলা হয় উপকূল। এই যে ঢেউ সাগরের সৌন্দর্য, যেটি পরিবেশ আদালত আগামী 3 মাসের মধ্যে ভেঙে ফেলার কথা বলেছে। এই যে সমুদ্রের ঢেউ আসা, এটাকে সোয়াশ বলে, আর চলে যাওয়াকে ব্যাকওয়াশ বলে।